বান্দরবানের রুমায় কেএনএর ঘাঁটিতে সেনা অভিযান, বিপুল প্রশিক্ষণ সরঞ্জাম উদ্ধার। দুই দাবি মেনে নিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসন, আন্দোলন স্থগিত। কেরানীগঞ্জে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছে মানুষ। এটিএন নিউজ দেখছেন। দেশের খবরের সঙ্গে আছি আমি জান্নাতুল ফিরদাউস কবিতা। এতক্ষণ আপনারা শুনছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো। এবারে পুরো খবর। বান্দরবানের রুমা উপজেলার সীমান্তবর্তী এলাকায় সশস্ত্র সংগঠন কেএনএর একটি প্রশিক্ষণ ঘাঁটিতে বিশেষ অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। উদ্ধার করা হয়েছে অস্ত্র প্রশিক্ষণের প্রচুর সরঞ্জাম। বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রুমা উপজেলার দুর্গম রেংতলাং এলাকায় ২৫ জুলাই থেকে ২৬ আগস্ট পর্যন্ত মাসব্যাপী সেনাবাহিনীর বিশেষ অভিযান চলে। এ সময় সেনাবাহিনীর টহল দল সীমান্তবর্তী জনবসতিহীন এলাকায় কেএনএর একটি প্রশিক্ষণ ঘাঁটি চিহ্নিত করে ব্যাপক তল্লাশি চালায়। সেখান থেকে প্রশিক্ষণের জন্য ব্যবহৃত কাঠের রাইফেল, স্নাইপার অস্ত্রের সিলিং, মিলিটারি বেল্ট, কার্তুজ বেল্ট, ওয়াকিটকি উদ্ধার করেন সেনা সদস্যরা। এছাড়া সশস্ত্র সংগঠনটির প্রশিক্ষণ মাঠ, ফায়ারিং রেঞ্জ, বাংকার এবং বিভিন্ন কৌশলগত স্থাপনা দখলে নেয় দলটি। ক্যাম্পাস ও হল খোলার বিষয়ে আজ বুধবার জরুরি সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। এই আশ্বাসের ভিত্তিতে আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বা কৃবির শিক্ষার্থীরা। গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সম্মেলন কক্ষে আলোচনায় বসেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিরা। এ সময় অনলাইনে যুক্ত ছিলেন উপাচার্য অধ্যাপক ডক্টর এ.কে. ফজলুল হক ভূঁইয়া। প্রায় ৫ ঘন্টা ধরে চলা আলোচনার শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল হক। তিনি বলেন, শিক্ষার্থীদের প্রথম দাবি ছিল হল বন্ধের আদেশ প্রত্যাহার এবং আরেকটি দাবি ছিল আন্দোলনে জড়িতরা যেন হয়রানির শিকার না হয়। শিক্ষার্থীদের এই দুই বিষয়ে আশ্বস্ত করা হয়েছে। আজ সিন্ডিকেট সভায় হল খোলা এবং আগামী সপ্তাহের মধ্যে ক্লাস পরীক্ষা শুরুর সিদ্ধান্ত আসবে। এ সময় আন্দোলনকারীরা শিক্ষার্থীরা জানান, ফলপ্রসূ আলোচনা হয়েছে, তবে একক কম্বাইন্ড ডিগ্রির বিষয়ে পরবর্তী আলোচনা ফলপ্রসূ না হলে আবার আন্দোলনে নামবেন তারা। ৩বারের মতো সময়সীমা বাড়ানোর পর আজ বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শেষ হচ্ছে। এই নির্বাচনে ভোটাধিকার পেয়ে দারুণ উচ্ছ্বসিত প্রথম বর্ষের শিক্ষার্থীরা। দুপুর ১২টা পর্যন্ত ৪ জন সহ কেন্দ্রীয় সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি পদে এই পর্যন্ত মোট ৪২৪টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। এছাড়া হল সংসদ নির্বাচনে অন্তত ৬০০ মনোনয়নপত্র নিয়েছেন প্রার্থীরা। মনোনয়নপত্র বিতরণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এদিন নবীন শিক্ষার্থীরা ডোপ টেস্টের নমুনা বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে জমা দিচ্ছেন। মঙ্গলবার বিকেলে আন্দোলনের মুখে কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ভোটার ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পান প্রথম বর্ষের শিক্ষার্থী। সে কারণে ভোট গ্রহণের তারিখ ২৫ সেপ্টেম্বর বহাল রেখে মনোনয়নপত্র বিতরণের সময়সীমা একদিন বাড়ানো হয়েছে। চলন্ত বাস থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে রাজধানী পরিবহনের অন্তত ২৮টি বাস আটকে রেখেছেন বিশ্ববিদ্যালয়ের ক্ষুব্ধ শিক্ষার্থীরা। মঙ্গলবার সন্ধ্যা 6:45 থেকে বাসগুলো আটকানো শুরু করেন শিক্ষার্থীরা। এরপর বাসগুলো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ এলাকায় রেখে দেওয়া হয়। এর আগে ফেসবুকে ভুক্তভোগী শিক্ষার্থী জানান, টিউশন শেষ করে থানা স্ট্যান্ড থেকে রাজধানী বাসে ওঠার পর হেলপার গন্তব্য জিজ্ঞেস করায় তিনি জাহাঙ্গীরনগর বলেন। এর সাথে সাথে তাকে হেলপার ধাক্কা দিয়ে ফেলে দেয় ও ড্রাইভার বাস ছেড়ে দেয়। এতে পড়ে গিয়ে তিনি পায়ে ব্যথা পেয়েছেন। এই ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার ও পরে সাভারের এনাম মেডিকেলে নেওয়া হয়। এরই প্রেক্ষিতে বাসগুলো আটক করে শিক্ষার্থীরা। দেশের খবরের সময় হলো বিরতির। ফিরে আসছি আরো জানি।
গাজীপুরের অরক্ষিত রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাক চালক সহ 2 জন নিহত। যশোরের অভয়নগরে 10 বছরের স্কুল শিক্ষার্থীর ধর্ষক কারাগারে। ফিরে এসে দেশের খবরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর পানি ব্যবহারের কথা ভাবছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা সরকার। দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এই বিষয়টি জানানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া শহরের পাইকপাড়া তিতাস নদীর পাড় থেকে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষকান্তি আচার্য। ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী এই তিতাস নদীর স্বচ্ছ পানি ভারতের ত্রিপুরা রাজ্যের যে সিটি কর্পোরেশন রয়েছে সেখানে পানীয় জল হিসাবে ব্যবহার করার কথা চিন্তা করছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই মানিক সাহার পৈতৃক নিবাসও কিন্তু ব্রাহ্মণবাড়িয়া কাজীপাড়া শহরে, সেই জন্যে তিতাস নদীর উপরে কিন্তু তার অনেকটাই চেনা জানা আছে বলে তিনি দাবি করেছেন। এবং সম্প্রতি ভারতের যে প্রভাবশালী পত্রিকা দ্য ইকোনমিক টাইমস পত্রিকায় কিন্তু এইরকম একটি ইন্টারভিউ তিনি দিয়েছেন যে ইতিমধ্যে তারা এই বিষয়টি চিন্তা ভাবনা করছেন এবং তারা এই বিষয়ে কাজ করছেন। আমি একটু তিতাস নদী যদি একটু দেখাতে চাই, যে এখানে আপনারা দেখছেন এই তিতাস নদী কিন্তু এই যে বর্ষাকালে যে এই স্বচ্ছ পানি রয়েছে, এই বর্ষাকাল ছাড়া বিশেষ করে বর্ষাকাল চলে গেলে কিন্তু এই স্বচ্ছ পানি অনেকটা ম্লান হয়ে যায়। ভারতের যে একটি খাল রয়েছে, যে খাল দিয়ে আমাদেরকে কালো পানি প্রতিদিন আসছে, কালো পানিয়া খাল বা এখানে কালিন্দী খাল নামে পরিচিত বাংলাদেশে, এই খাল এবং হাওড়া নদী কিন্তু বাংলাদেশের তিতাস নদীতে এসে মিশেছে। এই তিতাস নদীর পানি আগরতলা পৌর কর্পোরেশনের 51টি ওয়ার্ডে পানীয় জল হিসাবে সরবরাহের প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রস্তাবনার বিষয়ে গবেষণা চলছে বলেও জানান মানিক সাহা। তিতাসের পানি ব্যবহারের জন্য তারা যে প্রকল্প হাতে নিয়েছে, নিশ্চয়ই তারা বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কূটনৈতিকভাবে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বা সরকারের সাথে কথা বলে বিষয়টি বিবেচনা করবেন। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর পাড় থেকে সর্বশেষ। কক্সবাজারে বাঁকখালী নদীতে অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ অভিযান স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধের মুখে পিছু হটেছে, ফলে স্থগিত তৃতীয় দিনের উচ্ছেদ। শহরের বাঁকখালী নদী সংলগ্ন পেশকার পাড়া থেকে বিস্তারিত জানাচ্ছেন কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। স্থানীয় বাসিন্দাদের তীব্র প্রতিবাদের মুখে পিছু হটেছে বিআইডব্লিউটিএ এবং জেলা প্রশাসন। মূলত বাঁকখালী নদীর তীরে যারা অবৈধভাবে বসতবাড়ি নির্মাণ করে যারা অবস্থান করছিলেন বলে আসলে অভিযোগ রয়েছে, তাদেরকে উচ্ছেদ করার জন্য যখন বিআইডব্লিউটিএ এখানে আসে, কস্তুরাঘাটের যে অংশটি ছিল সেটি উচ্ছেদ করার পর যখন পেশকার পাড়া অংশ উচ্ছেদ করার জন্য এই জায়গাটিতে যখন বুলডোজার নিয়ে বিআইডব্লিউটিএর কর্মকর্তারা এসেছে, ঠিক সেই মুহূর্তে আসলে স্থানীয় বাসিন্দা যারা এখানে দীর্ঘদিন ধরে আসলে যারা বসবাস করছিলেন ছিল, শত শত নারী পুরুষ শিশু থেকে শুরু করে সবাই এসে কিন্তু তীব্র প্রতিবাদ জানায় এবং এই ভূমিকে তারা তাদের নিজেদের বলে দাবি করে। সেই সময় আসলে এই প্রতিবাদের মুখে এখানে বিআইডব্লিউটিএ সহ যারা উচ্ছেদ অভিযান অংশ নিয়েছে তারা এখান থেকে পিছু হটেছে এবং উচ্ছেদ অভিযান আজকের মতো সমাপ্ত করে তারা এখান থেকে চলে যায়। 24 আগস্টের হাইকোর্টের একটি নির্দেশনার প্রেক্ষিতে কক্সবাজার জেলা প্রশাসন এবং বিআইডব্লিউটিএ গত 3 দিন ধরে উচ্ছেদ অভিযান চালাচ্ছিল যে বাঁকখালী নদীর সংলগ্ন যে কস্তুরাঘাট আছে সেই কস্তুরাঘাট এলাকায়। গত 2 দিন ধরে কিন্তু 5 শতাধিক স্থাপনা এবং যে স্থাপনাগুলো অবৈধ বলে দাবি করে আসছিল বিআইডব্লিউটি এবং জেলা প্রশাসন, সেই স্থাপনাগুলো উচ্ছেদ করে পরবর্তীতে আজকে দুপুরের পর থেকেই পেশকারপাড়া অংশে তারা যখন উচ্ছেদ অভিযানে আসেন, ঠিক সেই মুহূর্তে আসলে স্থানীয়রা প্রতিরোধ গড়ে তোলেন এবং তারা তাদের প্রতিবাদ এবং প্রতিরোধের মুখে বিআইডব্লিউটি পিছু হটতে বাধ্য হয় এবং আজকের মতো উচ্ছেদ অভিযান সমাপ্ত ঘোষণা করেন। কক্সবাজারের বাঁকখালী নদী সংলগ্ন যে পেশকারপাড়া আছে সেখান থেকে এটুকুই ছিল এখানকার উচ্ছেদ অভিযানের সবশেষ। কেরানীগঞ্জের প্রাণকেন্দ্র কদমতলী গোল চত্বরে নেই কোনো ফুটওভার ব্রিজ। প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছে মানুষ, ঘটছে ছোটখাটো দুর্ঘটনাও। গাড়ি ও মানুষের চাপ সামলাতে সামলাতে হিমশিম অবস্থা ট্রাফিক বিভাগের। এলাকাবাসীর দাবি, ব্যস্ততম গোল চত্বরটিতে ফুটওভার ব্রিজ নির্মাণ করা হলে নিরাপদ যাতায়াত হতো শিশু শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষের।
কেরানীগঞ্জ থেকে শাহিন গাজীর তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। ঢাকার দক্ষিণাঞ্চল থেকে রাজধানীতে প্রবেশের অন্যতম পয়েন্ট কদমতলী গোল চত্বর। এই চত্বরটি দিয়ে একটি সড়ক চলে গেছে রাজধানীর দিকে, অন্য তিনটি সড়ক ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে, দোহার নবাবগঞ্জ মহাসড়ক ও সুভাট্টা ইউনিয়নকে যুক্ত করেছে। কেরানীগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এলাকা কদমতলী। প্রতিদিন শিশু শিক্ষার্থীদের নিয়ে অভিভাবক ও অসংখ্য পেশাজীবী মানুষ এবং যানবাহন চলাচল করে এই চত্বর দিয়ে, অথচ এখানে নেই কোনো ফুটওভার ব্রিজ। ফলে জীবনে ঝুঁকি নিয়ে এই চলন্ত গাড়ির সামনে হাত তুলে রাস্তা পার হতে হয় পথচারীদের। খুবই ঝুঁকিপূর্ণ, বাচ্চাদের জন্য, আমাদের জন্য, সবার জন্যই। একটা ফুটওভার ব্রিজ আমরা সরকারের কাছে দাবি করি। কেরানীগঞ্জের মানুষের একটাই দাবি, আমাদের কদমতলীতে একটা ফুটওভার ব্রিজ আমরা যেন পাই। অনিরাপদ রাস্তা পারাপারের কারণে যান চলাচলের গতি কমে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজটের। নিত্যদিনের এই সমস্যা সামলাতে বেগ পেতে হচ্ছে ট্রাফিক বিভাগকেও। আমাদের এখানে যদি একটা ফুটওভার ব্রিজ হয়, এই যাত্রীরা যদি পার হয়ে যাইতে পারে, তাহলে যানজটটা অনেক ক্লিয়ার হইতো, দুর্ঘটনার সংখ্যা অনেক কম হইতো। কদমতলী গোল চত্বরের যানজট ও ভোগান্তি কমাতে একটি কমিটি কাজ করছে। তাদের সুপারিশ নিয়ে কাজ করবে উপজেলা প্রশাসন। এলাকাবাসীর লিখিত আবেদন পেলে ফুটওভার ব্রিজও বিবেচনায় থাকবে। ফুটওভার ব্রিজ হোক আর পাতাল ফুটওভার হোক, যেটাই হোক না কেন, জনগণ যদি সেটি চায় সেটি অবশ্যই বিবেচনা করা হবে। কদমতলী পয়েন্টে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হলে দুর্ঘটনা যেমন কমবে, যানবাহন চলাচলেও গতি ফিরবে বলে মনে করেন কেরানীগঞ্জবাসী। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবরে নিচ্ছি বিরতি, সাথেই থাকুন। ফিরে এসে সবাইকে দেশের খবরে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। গাজীপুরের দক্ষিণখান এলাকায় অরক্ষিত রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাক চালক সহ 2 জন নিহত হয়েছেন। রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নাদিরুজ্জামান জানিয়েছেন, মঙ্গলবার মধ্যরাতে একটি ডাম্প ট্রাক রেল ক্রসিংয়ে পার হওয়ার সময় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন সেটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ট্রাকের এক আরোহীর মৃত্যু হয়। অন্য একজন গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। যশোরের অভয়নগরে 10 বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুল মান্নান নামে এক ফেরিওয়ালাকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। যশোর জেনারেল হাসপাতালে ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। বুধবার অভয়নগর থানায় মামলা দায়েরের পর পুলিশ আব্দুল মান্নানকে গ্রেফতার করে। শিশুটির পিতা জানান, মঙ্গলবার বিকেলে তার মেয়ে স্কুল থেকে বাসায় ফিরে অসুস্থ হয়ে পড়ে। সে তার মাকে জানায়, এক ফেরিওয়ালা স্কুলের সামনে থেকে তাকে ডেকে নিয়ে একটি দেয়ালের পেছনে নিয়ে যায় এবং নিয়ে ধর্ষণ করে। অভয়নগর থানার ওসি রবিউল ইসলাম জানান, পিতার মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযানে নামে এবং অভিযুক্ত ধর্ষক আব্দুল মান্নানকে তার গুয়াখোলার ভাড়া বাড়ি থেকে গ্রেফতার করা হয়। কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার অষ্টগ্রাম হাবিলিতে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ ফাইয়াজ হাসান বাবুর নেতৃত্বে বর্ণাঢ্য র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শেষ হয়। এতে বিএনপি অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীরা অংশ নেন। হাবলিপাড়া জামে মসজিদের সামনে বৃক্ষরোপণ শেষে নেতাকর্মীদের মাঝে বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। দেশের খবর শেষ করব, তবে যাবার আগে নাসির সিনটেক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো দেখে নিচ্ছি এক নজরে আরও একবার। বান্দরবানের রুমায় কেএনএর ঘাঁটিতে সেনা অভিযান, বিপুল প্রশিক্ষণ সরঞ্জাম উদ্ধার। 2 দাবি মেনে নিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসন, আন্দোলন স্থগিত। কেরানীগঞ্জে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছে মানুষ। গাজীপুরের অরক্ষিত রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাক চালক সহ 2 জন নিহত। এবং যশোরের অভয়নগরে 10 বছরের স্কুল শিক্ষার্থীর ধর্ষক কারাগারে। এই ছিল দেশের খবর। কাল আবারও দেখা হবে একই সময়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটিএন নিউজের সঙ্গে থাকবেন।